স্বাগতম আপনাদেরকে বিডি নিউজ টুডে এর আজকের তাজা খবরে। শুরুতেই সংবাদ শিরোনাম। আবু সাঈদ হত্যায় ২৬ জনের সম্পৃক্ততার প্রমাণ, হুকুমদাতা শেখ হাসিনা, বললেন প্রসিকিউটর। দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু। বাটা, কেএফসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট, সারা দেশে গ্রেপ্তার ৭২। আজ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা। ভারতীয় হুন্ডি ব্যবসায়ীদের দাপট কমায় বৈধ চ্যানেলে প্রবাসী আয় বেড়েছে। আবু সাঈদ হত্যা মামলায় ৪ আসামি ট্রাইব্যুনালে, ফের নতুন মামলায় গ্রেপ্তার শমী কায়সার। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব মেটাতে চায় চীন, ক্ষতির মুখে পড়বে অ্যাপল ও এডিডাস। জুলাই আগস্টে গণহত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারে রেড নোটিশ জারি চলতি সপ্তাহেই। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের সম্মতি। তরুণীকে ধর্ষণের পর হত্যা, নানা ও নানিকে গলা কেটে হত্যা চেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আন্দোলনে রংপুরের শহীদ আবু সাঈদ হত্যায় ২৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত দল। হুকুমদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ৯ এপ্রিল দুপুরে ট্রাইব্যুনালকে এসব তথ্য জানায় প্রসিকিউশন টিম। এ সময় প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দিতে ২ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনে প্রথম প্রাণ হারান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী আবু সাঈদ। আন্দোলন দমাতে পুলিশ যখন মারমুখী, তখন মরণাস্ত্রের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন সাহসী এ শিক্ষার্থী। এ দৃশ্যই মোড় ঘুরিয়ে দেয় আন্দোলনের। ক্ষোভে স্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠে ছাত্র ও জনতা। এই হত্যাকাণ্ডের ঘটনায় গুলি চালানো ২ পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায় সহ ৪ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হলেও আরও ২ মাস সময় চায় প্রসিকিউশন। দেশে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করল মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্সের সহযোগী স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। আজ বুধবার ৯ এপ্রিল সকালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বাংলাদেশে বিনিয়োগ সম্মেলনের ভেন্যু ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টারলিংকের পরীক্ষামূলক এই ইন্টারনেট সেবা ব্যবহার করা হচ্ছে। সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারবেন। এছাড়া সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেই সরাসরি সম্প্রচার করা হবে সম্মেলনের কার্যক্রম। গত রোববার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, স্টারলিংক বিডার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। গত ২৯ মার্চ বিডা থেকে প্রতিষ্ঠানটি বিনিয়োগ নিবন্ধন পায়। তবে দেশব্যাপী বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি থেকে এনজিএসও নীতিমালার আওতায় লাইসেন্স নিতে হবে। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ৯ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন। পুলিশ জানায়, ভিডিও, স্থিরচিত্র এবং সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছে তারা। এসব ঘটনায় মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আরও মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ দাবি করেছে। উল্লেখ্য, গত সোমবার বিভিন্ন শহরে গাজার প্রতি সহমর্মিতা জানিয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশ চলাকালে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ভাঙচুর করা হয় বাটা, কেএফসির মতো প্রতিষ্ঠানগুলো। আজ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৯টা নাগাদ রাজধানী ইন্টারকন্টিনেন্টালে এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হয় ৭ এপ্রিল। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধারণা ভাঙতেই এ বিনিয়োগ সম্মেলন। এতে অংশ নিয়েছে ৪০ দেশের ৬ শতাধিক বিনিয়োগকারী। সম্মেলনের প্রথম দিন অনুষ্ঠিত হয় প্লেনারি সেশন, যাতে দীর্ঘমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যুর কথা তুলে ধরা হয়। তাছাড়া প্রথম দুদিন বিদেশি বিনিয়োগকারীরা ঢাকার বাইরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। এর আগে ৭ এপ্রিল
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল এবং ৮ এপ্রিল নারায়ণগঞ্জের ২৫০০-এ জাপানের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন তারা। গত অর্থবছরের ১২ মাসে প্রায় $২৪ বিলিয়ন প্রবাসী আয় এলেও চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে এসেছে $২১.৫ বিলিয়ন। এমন প্রেক্ষাপটে ব্যাংকগুলো বলছে ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরার কারণেই প্রবাসী আয় বাড়ছে। প্রবীণ অর্থনীতিবিদরা বলছেন অন্তর্বর্তী সরকারের আমলে ভারতীয় হুন্ডি ব্যবসায়ীরা সংকুচিত হওয়ায় বৈধ চ্যানেলের ব্যবহার বাড়ছে। ২০২৩-২৪ অর্থ বছর জুড়ে মাসভিত্তিক আয় ছিল গড়ে কমবেশি $২ বিলিয়ন বা $২০০ কোটি রেমিটেন্স। কিন্তু ২০২৪-২৫ অর্থ বছরের আগস্টে দেশের পট পরিবর্তনের পর থেকেই চমক লাগে প্রবাসীদের পাঠানো অর্থে ঊর্ধ্বমুখী ধারায়, যা মার্চে সব রেকর্ড ছাপিয়ে দাঁড়ায় $৩ বিলিয়ন। রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার ৯ এপ্রিল সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন সাবেক এএসআই আমির হোসেন, তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। গত ২ মার্চ এ বিষয়ে প্রসিকিউশনের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা নির্দেশ দেয়া হয়। প্রসিকিউশন জানায়, শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েক দফা হামলা চালিয়ে শিক্ষার্থীদের বাইরে বের করে আনেন। শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে এই ২ জন পুলিশ ঠান্ডা মাথায় আবু সাঈদকে কাছ থেকে গুলি করে হত্যা করেন। জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা হত্যাচেষ্টা মামলায় ফের অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার ৯ এপ্রিল ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেন। এর আগে ১২ মার্চ হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সার জামিন পান। ওই দিন তার জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ এ রায় দেন। আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ এবং তার সঙ্গে ছিলেন আইনজীবী আনিসুল হাসান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রাঞ্জিব ও জিসান হায়দার। এর আগে ওই মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শমী কায়সার। এই আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১০ ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ১২ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এরপর আপিল বিভাগ চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে সময়সীমা নির্ধারণ করে দেন। এর ধারাবাহিকতায় রুলের উপর শুনানি শেষে রায় দেয়া হয়। ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর হয়ে গেছে। সেই সঙ্গে বুধবার সকালে এশিয়ার শেয়ার বাজারে আবারও দরপতন হয়েছে। মূলত ট্রাম্প চীনের প্রতিশোধমূলক শুল্কের জবাবে চীনের পণ্যে অতিরিক্ত অর্থাৎ মোট ১০৪% শুল্ক আরোপ করেছেন। এ ঘটনার জেরে আজ সকালেই এশিয়ার শেয়ার বাজারে পতন হয়েছে। প্রভাব পড়েছে অন্যান্য বাজারেও। ক্ষতির মুখে পড়েছে অ্যাপেল ও এডিডাস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভিয়েতনাম ও কম্বোডিয়া। এদের উপর পাল্টা শুল্কের হার যথাক্রমে ১০৪%, ৪৬% ও ৪৯%। বৈশ্বিক ব্র্যান্ড অ্যাপল তাদের বেশিরভাগ হার্ডওয়্যার চীনে তৈরি করে, কিন্তু উৎপাদিত হয় ভারতে। বিখ্যাত পোশাক ব্র্যান্ড H&M ও তাদের অধিকাংশ পোশাক চীন ও বাংলাদেশে তৈরি করে। খবর এনডিটিভি। জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে পলাতকদের গ্রেপ্তারে চলতি সপ্তাহে জারি হচ্ছে রেড নোটিশ। শেখ হাসিনার বিচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশন টিম। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, কোনো প্রকার বাধা আটকাতে পারবে না গণহত্যার বিচারে। জুলাই-আগস্টে গণহত্যায় প্রাণ হারায় ১৫০০ ছাত্র জনতা। দেশ জুড়ে উত্তাল আন্দোলনের ২৪-এর ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। জোরালো হয় গণহত্যার বিচারের দাবি।
পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সম্মতি হয়েছে ইরান। ওমানের মধ্যস্থতায় আগামী শনিবার সরাসরি আলোচনা হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন আলোচনা হবে পরোক্ষ। এদিকে যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সামরিক সহায়তা দিতে রাশিয়া বাধ্য নয় বলে জানিয়েছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী। চিঠি চালাচালি থেকে হুমকি, অবশেষে সম্মতি। চট্টগ্রামের চন্দনাইশে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানিয়েছেন, মেয়েটি উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ওই বাড়িতেই বুধবার ভোররাতে ওই ঘটনাটি ঘটে। ওই সময় তার নানা নানিকে গলা কেটে জখম করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। খুন হওয়া 18 বছর বয়সী মেয়েটির বাড়ি চন্দনাইশের কাঞ্চননগর এলাকার। অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, রাতে বাথরুমে যাওয়ার পর তাকে ধর্ষণ করে। তার নাম নাজিম। বুঝতে পেরে তার নানা নানি বাধা দিতে গেলে তাদের গলা কেটে জখম করে ছেলেটি পালিয়ে যায়। নাজিম সম্পর্কে মেয়েটির মায়ের চাচাতো ভাই বলে পুলিশ জানতে পেরেছে। অতিরিক্ত পুলিশ সুপার রাসেল জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মেয়েটির আহত নানা নানিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নিয়মিত নিউজ আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।